১-১১-র মতো আবারও বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে, ষড়যন্ত্রে একটি মহল, মন্তব্য তারেক রহমানের। পুলিশকে অবহেলা করে দেশ গঠন করা অসম্ভব, আইন না থাকলে সরকার, গণতন্ত্র ও নাগরিক অধিকার থাকবে না, বললেন প্রধান উপদেষ্টা। ডিএনএ রিপোর্ট ছাড়াও ধর্ষণ মামলার বিচার চলবে, জানালেন উপদেষ্টা। নারী ও শিশু নির্যাতন দমন আইনে পরিবর্তন বৃহস্পতিবার। জুলাই আন্দোলনে হামলায় জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২৮ শিক্ষার্থী বহিষ্কার, সবাই নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায়, আপনাদের সঙ্গে আছে আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। ১-১১-র মতো আবারও বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সন্ধ্যায় এক ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি কথা বলেন। রাজধানীর বনানীতে হোটেল লেকশোরে জিয়া সাইবার ফোর্সের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনলাইন অ্যাক্টিভিস্টদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সেখানে অনলাইন অ্যাক্টিভিস্টদের সঙ্গে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে মত বিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, একটি মহল ষড়যন্ত্র করছে বিএনপি ও বাংলাদেশি জাতীয়তাবাদের বিরুদ্ধে। ১-১১-র মতো বিএনপির বিরুদ্ধে নানা বানোয়ার অভিযোগ তোলা হচ্ছে। তিনি বলেন, জনগণের জন্য একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে। মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থেকে আগামী দিনের সব প্রতিকূলতা মোকাবিলা করার আহ্বান জানান তারেক রহমান। বাংলাদেশের অধিকাংশ জনগণের সমর্থন আগামীতে যদি একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন হয়, বাংলাদেশের অধিকাংশ মানুষের, অধিকাংশ ভোটারের সমর্থন এই দল পাওয়ার সম্ভাবনা যত বেশি উজ্জ্বল হয়েছে, তত বেশি দেখেছেন বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে। পুলিশকে অবহেলা করে দেশ গঠন করা যাবে না, বললেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সকালে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্যে কথা বলেন তিনি। অধ্যাপক ইউনূস বলেন, নতুন দেশ গঠনে পুলিশ গুরুত্বপূর্ণ। আইন না থাকলে সরকার, গণতন্ত্র, নাগরিক অধিকার কিছুই থাকবে না। এর আগে রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সভায় বক্তব্য দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি এবং পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি ফারজানা ইসলাম। বৈঠকে প্রতিটি রেঞ্জ ও পুলিশ সদর দপ্তরের ডিআইজি, অতিরিক্ত আইজি, ৬৪ জেলার পুলিশ সুপার, মহানগর পুলিশ কমিশনার, মহানগর ক্রাইম বিভাগের সব ডিসি এবং সব ইউনিটের প্রধানরা অংশ নেন। পুলিশের কথা প্রসঙ্গে বারে বারে আমরা বলছি দুটো শব্দ, আইন ও শৃঙ্খলা। আইন যদি না থাকলো তাহলে সরকারও কি, গণতন্ত্র কি, অধিকার কি, মানুষ, নাগরিকদের কি, কিছুই থাকে না। কাজে এটাই ছিল মূল জিনিস, যে আমরা পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ করতে পারবো না। নারী ও শিশু নির্যাতন দমন আইনে পরিবর্তন আসছে বৃহস্পতিবার। সংশোধিত এই আইনে শিশুদের ধর্ষণের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। কমিয়ে আনা হবে বিচারিক কার্যক্রমে দীর্ঘসূত্রিতা। এছাড়া ডিএনএ প্রতিবেদন ছাড়াই বিচার কার্যক্রম চলমান রাখতে পারবে আদালত। সোমবার সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন আইন উপদেষ্টা। সম্প্রতি মাগুরা সহ দেশব্যাপী নারী ও শিশু ধর্ষণের ঘটনায় প্রতিবাদের ঝড় ওঠে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করে। সোমবার দুপুরে নারী ও শিশু ধর্ষণের ঘটনাটিকে গুরুত্ব দিয়ে নিরাপত্তা বাহিনীর সাথে বিশেষ সভা করেন উপদেষ্টারা। পরে নগরীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহস্পতিবার চূড়ান্ত হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইন। এতে বলা হয়, মামলাগুলোর বিচারিক কার্যক্রম চলমান রাখতে চট্টগ্রাম ও রাজশাহীতে আরও 2টি ডিএনএ ল্যাব স্থাপন করা হবে। এই ধর্ষণের বিচারের ক্ষেত্রে বিলম্ব হওয়ার একটা বড় কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ডিএনএ ল্যাব না থাকা
এই মুহূর্তে একটি মাত্র আছে। আজকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা এবং চট্টগ্রামে এবং রাজশাহীতে দ্রুততার সাথে আরো 2টা ডিএনএ ল্যাব স্থাপন করব। আইন উপদেষ্টা বলেন, শিশু ধর্ষণের ঘটনায় বিশেষ ট্রাইব্যুনালের বিধান রেখে বিচার ও তদন্তের সময় কমানো হচ্ছে। 2-3 দিনের মধ্যে আসিয়ার ডিএনএ রিপোর্ট পাওয়া যাবে বলেও জানান উপদেষ্টা। ডিএনএ রিপোর্ট পাওয়ার অপেক্ষায় অনেক মামলা বছরের পর বছর ঝুলে থাকতো। তো আমরা এই আইনে বিধান করেছি, ডিএনএর রিপোর্ট ছাড়াই আদালত যদি মনে করে মেডিকেল সার্টিফিকেট এবং পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে বিচার সম্ভব, তাহলে আদালত ডিএনএ সার্টিফিকেট ছাড়াই মামলা দ্রুত বিচার করার জন্য মেডিকেল সার্টিফিকেট এবং পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে বিচার করবে। এছাড়া নিরাপত্তা বাহিনীর সাথে বিশেষ এ সভায় দেশব্যাপী মাজার ভাঙার বিষয়েও হুঁশিয়ারি দেন উপদেষ্টারা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধর্ষণকে নারী নির্যাতন বলায় কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করেছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সম্প্রতি এক অনুষ্ঠানে দেয়া বক্তব্য নিয়ে আলোচনা সমালোচনার পর দুঃখ প্রকাশ করলেন তিনি। গণমাধ্যম কর্মীদের কাছে খুদে বার্তায় পাঠানো বিবৃতিতে ডিএমপি কমিশনার বলেন, নারী ও শিশু নির্যাতন প্রসঙ্গে আলোচনার সময় ধর্ষণকে বৃহত্তর পরিসরে নির্যাতন হিসেবে অভিহিত করেন তিনি। এ বক্তব্যে কেউ মনক্ষুণ্ণ হলে সেজন্য তিনি দুঃখিত। এর আগে রোববার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বলা হয়, ধর্ষণ, ধর্ষণী এমন জঘন্য অপরাধকে সঠিক নামেই ডাকা উচিত। এছাড়া ধর্ষণ নিয়ে মন্তব্যের মাধ্যমে ডিএমপি কমিশনার কার্যত ধর্ষকের পক্ষে অবস্থান নিয়েছেন বলে মন্তব্য করে টিআইবি। বরগুনায় মেয়েকে ধর্ষণ ও বাবা খুনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে বিএনপি জামায়াত। ভুক্তভোগী পরিবারের সঙ্গে দেখা করে এ দাবি জানান নেতারা। সকালে নির্যাতিত শিশু নিহত মন্টু দাসের বাড়িতে যান জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, ভুক্তভোগী শিশুটির 18 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত পরিবারের সাথেই থাকবে জামায়াত। শিশু নির্যাতন ও বাবাকে হত্যার ঘটনার নিন্দা জানান তিনি। এর আগে ভুক্তভোগীর বাড়ি পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি। কথা বলেন মন্টু দাসের স্ত্রীর সাথে। ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি। গত 5 মার্চ বরগুনা সদরে 7ম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটে। পরদিন মামলা করেন ভুক্তভোগীর বাবা। এ ঘটনায় 6 দিন পর 11ই মার্চ বাড়ির পেছন থেকে মামলার বাদী স্কুল ছাত্রীর বাবার মরদেহ উদ্ধার করে পুলিশ। মহান আল্লাহর পর ভরসা করে আমরা তাদেরকে আশ্বস্ত করে এসেছি, আমরা প্রতি মাসে এই পরিবারের সাথে থাকব ইনশাআল্লাহ। তারা এই বাচ্চারা তাদের বাবা জীবিত থাকা অবস্থায় যেভাবে চলেছে, এখন যেন তার চাইতে কমপক্ষে একটু ভালো চলতে পারে, সেই দিকে আমরা খেয়াল রাখব। আমরা বিভিন্ন সময় দায়িত্ব নেব এবং দায়িত্ব নিয়ে যাতে এই পরিবারটি সচল থাকতে পারে এবং কার্যক্রম করে ভবিষ্যতে যারা তারা এই বাচ্চাগুলো মানুষ করতে পারে, বড় হতে পারে, সেরকম কার্যক্রম আমরা চেষ্টা করব। কুমিল্লার লাকসামে ধর্ষণ মামলায় এক নারী সহ 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে রোববার 5 জনকে আসামি করে মামলা করে ভুক্তভোগীর পরিবার। পুলিশ জানায় 14 মার্চ ভোরে এক তরুণী স্বামী সহ লাকসাম বাইপাস মোড় থেকে সিএনজি অটোরিকশায় ওঠেন। এক পর্যায়ে অটো চালক কৌশলে স্বামীকে ফেলে রেখে তরুণীকে অপহরণ করে বড়তুপা এলাকায় সাবেক স্থানীয় সরকার মন্ত্রীর পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে ওই তরুণীকে ধর্ষণ করা হয়। ঘটনার পর ভুক্তভোগীর স্বামী স্থানীয় আত্মীয় স্বজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে লাকসাম থানায় নিয়ে যায়। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কিছু সুপারিশের বিষয়ে ভিন্ন মত জানিয়েছে নির্বাচন কমিশন। ঐক্যমত্য কমিশনকে চিঠি দিয়ে নির্বাচন কমিশন বলেছে, এসব সুপারিশ বাস্তবায়িত হলে ইসির স্বাধীনতা খর্ব হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বরাবর এ চিঠি পাঠানো হয়েছে। ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের 9 থেকে 10টি সুপারিশের বিষয়ে ভিন্ন মত জানানো হয়েছে। বিশেষ করে সংস্কার কমিশনের সুপারিশে সংসদীয় আসনের সীমানা নির্ধারণে একটি স্বতন্ত্র কমিশন গঠন করতে বলা হয়েছে। ইসি মনে করে এটির প্রয়োজন নেই। ভোটার সংখ্যা, জনসংখ্যা এবং আঞ্চলিক অখণ্ডতা বিবেচনা করে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করা উচিত বলে মনে করছে ইসি। নির্বাচন কমিশনের দায়বদ্ধতা ও নির্বাচন কমিশনারদের শাস্তির বিষয়ে সংস্কার কমিশন যে সুপারিশ করেছে তাতেও ভিন্ন মত ইসির।
48 ঘন্টার ভিতরে একটা সার্টিফাই করতে হবে। তো এটা আমরা মনে করি যে এটা দরকার নেই, কারণ নির্বাচন সম্পর্কে রিটার্নিং অফিসার সন্তুষ্ট না হয়ে তো ফলাফল দিচ্ছেন না, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে যে এটা গেজেট হচ্ছে, তো দ্যাট ইজ দ্য সার্টিফিকেট। বড় পরিসরে প্রবাসীদের ভোটে অন্তর্ভুক্তি নিশ্চিত করতে চাইলে প্রক্সি ভোটের বিকল্প নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। দুপুরে নির্বাচন ভবনে ওআইসি-ভুক্ত দেশগুলোর বাংলাদেশ মিশন প্রধানদের সাথে বৈঠকের পর কথা বলেন তিনি। এ সময় মালয়েশিয়ার হাই কমিশনার বলেছেন, বাংলাদেশে চলমান নির্বাচন ব্যবস্থা সহ সকল সংস্কারের সমর্থন রয়েছে তাদের। জাতীয় নির্বাচন সামনে রেখে উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত আলোচনা করছে নির্বাচন কমিশন, যার ধারাবাহিকতায় আজ নির্বাচন কমিশনে আসে ওআইসি-ভুক্ত 10টি দেশের 12 জন প্রতিনিধি। এ সময় আসন্ন নির্বাচন ঘিরে কমিশনের কার্যক্রম, প্রস্তুতি ও বর্তমান গণতান্ত্রিক পরিবেশ তুলে ধরা হয় বিদেশি প্রতিনিধিদের কাছে। সেই সঙ্গে আলোচনা হয় কিভাবে আসন্ন নির্বাচনে বাড়ানো যায় প্রবাসীদের ভোট। 3টি বিকল্পের মধ্যে প্রক্সি ভোটিং পদ্ধতিতে বেশি সম্ভাবনা দেখছে নির্বাচন কমিশন। সত্যিকার অর্থে আমাদের প্রবাসীদেরকে ভোট দেওয়ার সুযোগ দিতে চাই, তাহলে কোনো না কোনো একটা অপশন বা সব অপশনের কম্বিনেশন আমাদেরকে নিতে হবে। আর বড় স্কেলে যদি আগামী নির্বাচনে যদি আমরা প্রবাসীদেরকে ভোট দেওয়াতে চাই, তাহলে প্রক্সি ছাড়া আর বিকল্প খুব একটা আছে বলে মনে হচ্ছে না। ওআইসির কাছে সহযোগিতা চেয়েছে কমিশন। সুষ্ঠু ভোট আয়োজনের প্রস্তুতি চলছে জানিয়ে ইসি সানাউল্লাহ বলেন, অতীতে ফিরতে চায় না কমিশন। আমাদের ক্যাপাসিটি বিল্ডিংয়ে, আমাদের ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ প্রোগ্রামে, এক্সপিরিয়েন্স শেয়ারিংয়ে ইত্যাদিতে ওনাদের সহযোগিতা আমরা চেয়েছি। এদিকে নির্বাচনের পর্যবেক্ষক পাঠানোর পাশাপাশি সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছে মালয়েশিয়া সহ বিভিন্ন দেশ। অবশ্যই মালয়েশিয়া বাংলাদেশ সরকার গৃহীত নির্বাচন ব্যবস্থা সংস্কার সহ সকল সংস্কারকে সমর্থন করে। আমরা চাই একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন, যেখানে প্রবাসী শ্রমিকরাও অংশ নিতে পারবে। নির্বাচন কমিশন জানিয়েছে, কোনো প্রবাসী যেন ভোট দিতে গিয়ে আইনি বাধার সম্মুখীন না হয় সে বিষয়ে সতর্ক আছে কমিশন। আমাদের বর্তমান যে মেথডটা আছে আপনাদেরকে ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সন্ত্রাসবাদ দমনে গোয়েন্দা তথ্য আদান প্রদানের উপর গুরুত্ব দিয়েছে যুক্তরাষ্ট্র ও ভারত। রোববার দিল্লিতে মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের বৈঠকে এ বিষয়টিতে জোর দেওয়া হয়। বৈঠকে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে খালিস্তানপন্থী এবং অন্য বিচ্ছিন্নতাবাদীদের ভারত বিরোধী কার্যকলাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন দোভাল। এছাড়া ওয়াশিংটন দিল্লি দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও আলোচনা করেন তুলসী এবং দোভাল। এদিকে ভারত সফরের প্রথম দিনে পৃথিবীর বিভিন্ন দেশের গোয়েন্দা প্রধানদের একটি উচ্চ পর্যায়ের সম্মেলন বা সিকিউরিটি কনফারেন্সে অংশ নেন তুলসী, যেখানে G7 ও কোয়াড জোটের সদস্য দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাংলাদেশে এলেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী। ম্যানচেস্টার থেকে রওনা করে সোমবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সপরিবারে নামেন হামজা। বিমানবন্দরে তাকে বরণ করেন বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্যরা। বিমানবন্দরের বাইরে ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। দেশে এসে উচ্ছ্বসিত হামজা জানিয়েছেন, ভারতকে হারাতে আত্মবিশ্বাসী। অপেক্ষার প্রহর শেষ করে বাংলাদেশে এলেন ইংলিশ লিগে খেলা হামজা চৌধুরী। এএফসি বাছাইয়ে ভারতের বিপক্ষে লাল সবুজের জার্সিতে অভিষেক হবে তার। ইংল্যান্ড থেকে বাংলাদেশ, সিলেট থেকে হবিগঞ্জ হয়ে যোগ দেবেন ঢাকার অনুশীলন ক্যাম্পে। 20 মার্চ শিলংয়ে যাওয়ার আগে হামজার ব্যস্ত সূচি। প্রতিটি দিনক্ষণ ঠিক করা হয়েছে প্রবাসী এই তারকা ফুটবলারের চাওয়া অনুযায়ী। অনেক আগে থেকে প্রক্রিয়া শুরু হলেও গেল ডিসেম্বরে বাংলাদেশের হয়ে খেলতে ফিফার ছাড়পত্র পান হামজা। তারপর থেকেই লেস্টার থেকে লোনে শেফিল্ড ইউনাইটেডে যাওয়া তারকাকে নিয়ে মেতে আছে বাংলাদেশের ফুটবল। Amazing. It feels like a long time coming. I'm excited to be here. Inshallah, I'm going to win for more. I'm a big dreams. I say I'm a Bangladeshi soccer. I'm a coach Javier Soccer Maxi Murtad. And inshallah, I'm going to win for their progress. সিলেট থেকে গন্তব্য নিজের শহর হবিগঞ্জের বাহুবল। সেখানে একদিন থাকার সময় রেখেছেন তিনি। হামজা চৌধুরীর পুরো সফরে নিরাপত্তার বিষয়টি জোরদার করেছে বাফুফে।
দীর্ঘদিন থেকে আমরা অপেক্ষায় আছি হারভেজদিকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সিতে দেখবো। এটা অন্য একটা আনন্দ কাজ করতেছে আমাদের মধ্যে, এটা তো বুঝতেই পারতেছেন। আমাদের সিলেটের ছেলে চিন্তা করেছে, সে খেলেছে এবং সে খেলে ওইখানে জয় করে আজকে সিলেটে আসে। এটা আমাদের বাংলাদেশ জাতীয় দলের জন্য একটা অন্যতম অনুপ্রেরণা এবং আমি এই যে ভক্ত হিসেবে খুবই খুশি। ফুটবল হচ্ছে বাংলাদেশের মানুষের প্রাণের খেলা, বিশ্বের 1 নম্বর খেলা। এই খেলায় বাংলাদেশ এগিয়ে যাবে, একসময় বিশ্বকাপে কোয়ালিফাই করবে, এটাই আমাদের আশা। বিভিন্ন দেশে যারা খেলাধুলা করছেন বাংলাদেশি বংশোদ্ভূত, তারা যদি বাংলাদেশে এসে খেলেন তাহলে আসলে নবীন প্লেয়াররা অনুপ্রাণিত হবে। 25 মার্চ এএফসি বাছাইয়ে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। হামজা চৌধুরীকে দলে পাওয়ায় প্রত্যাশা বেড়েছে অনেক। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।